আমি বলে আপনাদেরকে মেসেজটা পাঠাতে চাই। তো আপনারা যারা এখানে আমার চতুর্পাশে আছেন, আপনারা আসলে সামনে গিয়ে বসলে ভালো করবেন। সবাই ওখানে বসে আমার কথাগুলো শুনলে ভালো করবেন। চলে আমি চাই আপনারা আমার সামনে বসেই এই কথাগুলো শুনেন, আপনাদের জন্য ভালো লাগবে, আপনাদের ভালো লাগবে। আপনারা চলে যান, অনেক চেয়ার খালি আছে, এদিকে চলে যান। যে সকল পরিবেশক এবং বিনিয়োগকারী কর্মকর্তা কর্মচারী, তাহলে চারটা গ্রুপ, ডেস্টিনির দুর্দিনে দুর্যোগের সময় বিনা অপরাধে মামলা হামলা শিকার হয়েছেন এবং আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমি ওয়াদা করতেছি তাদের সকলের এই আর্থিক ক্ষতিপূরণ হিসাব আনতে ডেস্টিনির পক্ষ থেকে পুষিয়ে দেওয়া হবে। সুতরাং আপনাদের এরকম মনে করার কিছু নাই যে আপনারা আপনাদের টাকা ফেরত পাবেন না। টাকা তো বিনিয়োগের টাকা পাবেনই, কিন্তু অনেক হেনস্থা হয়েছেন, হেনস্থা হয়েছেন, অপমানিত হয়েছেন, কষ্ট দুঃখ লাঘব দিয়েছেন, ওগুলা তো ফিরিয়ে দেওয়ার কিছু নাই। এটার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আপনাকে সেটা সহ্য করার ক্ষমতা আরো বাড়িয়ে দেয়। কিন্তু আপনি আর্থিকভাবে যেটা ক্ষতিগ্রস্ত হয়েছেন, মানুষের টাকা ফেরত দিয়েছেন বা আপনিও ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভিন্নভাবে, আপনাকে মামলা করে উকিল খরচ দিচ্ছেন, কোর্ট খরচ দিচ্ছেন, বিভিন্নভাবে আপনি হয়েছেন। শুধু কি করতে হবে, আপনি যথাযথ প্রক্রিয়ায় আমাদের কাছে দরখাস্ত করে জানাবেন কিভাবে আপনি কি হয়েছেন, কি ক্ষতি হয়েছে। অবশ্যই আমরা দুটো জিনিস খুঁজবো, একটা হচ্ছে সঠিক হিসাব এবং সঠিক প্রমাণ। এইগুলো আমরা চাইবই। যদি কোনো লোকও সাক্ষী দেয় তাও আমরা সেটা নেব যে হ্যাঁ আপনি এটা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমাদের কর্মকর্তাদের মধ্যে অনেকেই জেল খেটেছেন, উকিল খরচ দিয়েছেন, কর্মচারীদের মধ্যেও ছিলেন, আবার ডিস্ট্রিবিউটরদের মধ্যে অনেকে ছিল। আমি জানি, যেমন বিশেষ করে আমার মনে আছে একটা গ্রুপ টাঙ্গাইলে তারা অহেতুক আমাদের কারণে সেখানে তারা জেল খাটতে হয়েছে, কয়েকদিন থানায় ছিল, আরও কি জানি ছিল তাদের সমস্যা। আপনাদের সাথে আমার সম্পর্ক যাই থাকুক না কেন, আপনার যেটা ক্ষতি হয়েছে একজন প্রশাসক হিসাবে, একজন প্রতিষ্ঠাতা পরিচালক হিসাবে, আপনাদের একজন প্রশিক্ষক হিসাবে, যেভাবে না, আমি আপনাদেরকে ওয়াদা করতে চাই আপনাদের এই ক্ষতিপূরণ পুষিয়ে দেওয়া হবে। একটা জিনিস মনে রাখবেন, আমাদের সম্বন্ধে একটা তকমা লাগানো হয়। এই যে একটু আগে এক সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছিলেন যে আপনি মানুষের টাকা না দিয়ে রাজনীতি করতেছেন, মনে হচ্ছে যেন উনি এমনভাবে প্রশ্ন করতে চাইছেন যে মানুষের টাকা না দিয়ে ভাত খাইতেছেন কেন, গোসল করতেছেন কেন, বাথরুমে যাইতেছেন কেন, সব বন্ধ করেন, আগে টাকা দেন। এটা বললে আরো ভালো হতো। আরে বাবা, মানুষের টাকা ফেরত দেওয়ার জন্য তো বেরিয়ে আসছি। মানুষের টাকা তো রফিকুল আমিনের হোসেনের কাছে নেই, কারণ সবাই মানুষের উপর লেখা থাকেন ডেস্টিনি 2000 লিমিটেড, ডেস্টিনি মাল্টিপারপাস, এই দুইটা কোম্পানির নাম লেখা আছে, আর কোনো নাম লেখা নাই, কারণ রফিকুল আমিন মোহাম্মদ হোসেন নাই। তার মানে কোম্পানিতে আপনি টাকাটা দিচ্ছেন, অবশ্যই আমাদের চেহারা দেখে দিচ্ছেন, আমরা আপনাদেরকে উদ্বুদ্ধ করেছি, এটা অস্বীকার করার উপায় নাই যে আমাদের কথায়, আমাদের মোটিভেশনে আপনারা কোম্পানিকে টাকা দিয়েছেন। তার মানে আইনসিদ্ধ কথা হচ্ছে টাকা আপনি কোম্পানির কাছে পাবেন এবং কোম্পানির এই টাকা ফেরত দেওয়ার সক্ষমতা আমরা রেখে গেছি। কোম্পানি এখন এই টাকা ফেরত দিতে পারবে, কিন্তু আমাদের দুইজনকে সেই কোম্পানির আগের জায়গায় যেতে হবে। উনি চেয়ারম্যান ছিলেন, আমি এমডি ছিলাম, আমরা যে দায়িত্বে ছিলাম দায়িত্বগুলোতে চলে যেতে হবে। তারপর আমরা দুইজনে বসে পরিকল্পনা করে আপনাদেরকে টাকাগুলো ফেরত দেওয়া। শুধু ফেরত দিলে তো হবে না রে ভাই, আপনি তো টাকা দিয়েছেন মুনাফার জন্য, সেই মুনাফা কিভাবে আবার পোষায় দেওয়া যায় সেটারও পরিকল্পনা করতে হবে। তাইলে প্রথমে দিয়ে দিতে হবে আপনাদের মূল টাকা, তারপরে দিতে হবে মুনাফার টাকা, তারপরে তো আপনাদের ডিস্ট্রিবিউটরশিপ আছেই, সেটা কিভাবে চালু করে ইনকাম করা যায়। কারণ আপনি যখন বিনিয়োগ করেছেন, বিনিয়োগের বিপরীতে কিন্তু ডিস্ট্রিবিউটরশিপ পাইছেন। আপনি যখন বিনিয়োগ করেছেন, আপনি জানেন যে আপনার বিনিয়োগের বিপরীতে অনেকে সিলভার, কেউ গোল্ড, কেউ প্লাটিনাম, কেউ পিএইচডি, কেউ ডায়মন্ড হয়েছে। তো টাকা তো সেখানেও হয়েছে। আমি তাদেরকেও টাকা ফেরত দিতে হবে বলবো না, কারণ আমরা যেটা বলেছি কমিশন, কিন্তু কোম্পানি তার সক্ষমতা রেখেই কিন্তু আপনাদেরকে কমিশন দিয়েছে। কোম্পানি সবসময় টাকা ফেরত দিতে পারবে। আমি বুদ্ধি করে যেটা করেছিলাম, কোম্পানিগুলোর নামে প্রচুর সম্পত্তি কিনে রেখেছিলাম, অনেক দলিল ভ্যালু অনেক কম। আপনি যদি দলিল ভ্যালু দেখেন বোকা হয়ে যাবেন। আমি একটা দলিল ভ্যালুর এক্সাম্পল দেবার বেশি না। ঢাকার প্রাণকেন্দ্রে মতিঝিলের কাছে আমরা একটা জায়গা কিনেছিলাম মাত্র 16,50,000 টাকা দিয়ে, 24 শতক জায়গা, না সরি 16,50,00,000 টাকা, 24 শতক জায়গা। সেই জায়গাটা আমি জেলে থাকা অবস্থায় কোনো একজন ব্যক্তি দুর্বৃত্ত
জাল দলিল তৈরি করে এটা ব্যাংকের কাছে বিক্রি করেছিল 135 কোটি টাকা। বুঝলেন, 16 কোটি টাকা দামের জিনিস কত সালে বিক্রি করেছে এটা তাও বলে দেই, খুব সম্ভবত 2014 অথবা 16 সালে জাল দলিল তৈরি করে বিক্রি করেছে। ওই সময় 135 কোটি বিক্রি করছে। তাহলে দেখেন, আমরা কিনেছি 16 কোটি 50 লাখ, বিক্রি করেছে 135 কোটি। এই একটা এক্সাম্পলই প্রমাণ করে যে আমরা অনেক সস্তায় জায়গা জমি কিনতাম এবং এখন আমাদের সেই জায়গার দাম অনেক গুণ হয়েছে। আমরা সেটাকে বিক্রি করে আপনাদের টাকা ফেরত দেওয়ার মতো সক্ষমতা কোম্পানি রাখে। এখন ধরেন আমি আপনাকে এইভাবে বলি, আমাদের বিগত সরকার 3টা দেশের সাথে দায় তৈরি করেছিল। রাশিয়ার সাথে পরমাণু বিদ্যুতের, চায়নার সাথে সেতু বা বিভিন্ন রকমের বিদ্যুৎ সেক্টরে এবং ইন্ডিয়ার সাথেও বিদ্যুৎ সেক্টরে। সেই দায়গুলো কিন্তু শোধ করতে দেখেছি আমি বর্তমান সরকারকে। তার মানে নিয়ম হচ্ছে, যিনি চেয়ারে থাকেন তিনি দায় শোধ করেন, যে আগে তৈরি করে যাক কিছু আসা যায় না। এখন দায় শোধ করার কথা যারা এখন বর্তমানে চেয়ারে আছে তারা না করে তারা তকমা লাগাচ্ছে যে আমি দায় শোধ না করে রাজনৈতিক দল করছি। বাবা, আমি কি তাহলে খাওয়া দাওয়া বন্ধ করবো? রাজনৈতিক দল করা তো আমার নিজের ব্যক্তিগত অধিকার, আমার গণতান্ত্রিক অধিকার। তাই আপনারা এটা নিয়ে বিভ্রান্ত হবেন না দয়া করে এখন থেকে। আর তাদের সাথে আপনারা সুর মিলিয়ে কোনো কথা বলার দরকার নেই। আপনি যখন অনেক কিছু করেন, আমি দেখেছি আমাদের অনেক ডিস্ট্রিবিউটর বিভিন্ন রকমের ব্যবসায় আছে। তো ডিস্ট্রিবিউটর হয়েছে দেখে কি সে ব্যবসা থেকে সরে যাবে? কেউ সরকারি চাকরি করে, কেউ বিভিন্ন রকমের চাকরি করে। তো তার মানে হচ্ছে ডেস্টিনি করে আপনি অপরাধ করছেন আর আপনি কি ইচ্ছু করতে পারবেন না। সব অধিকার হরণ করে নিয়ে গেছে কে জানে, সব কিছু করা থাকে। তো আপনি যদি রাজনীতি করতে পারেন, আপনি যদি ব্যবসা করতে পারেন ডেস্টিনির বাইরে, আমি পারবো না কেন? আমি তো আপনাদের মতো একজন বিনিয়োগকারী, একজন পরিবেশক। প্রশাসনিক ক্ষমতায় ছিলাম সেটা তো একটা সময়ের জন্য। এখন আবার আপনারা যদি প্রশাসক হিসেবে আনেন, আবার করবো কাজ। তাই এই তকমাটা আপনারা বিশ্বাস করবেন না। কারণ দুদকের মামলাটা কিন্তু 420 ছিল না, প্রতারণার মামলা ছিল না, ছিল মানি লন্ডারিং। মানি লন্ডারিং মানে হচ্ছে তাদের যেটা ব্যাখ্যা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে তাহলে বুঝতে পারবো। মানি লন্ডারিং এর সংজ্ঞা হচ্ছে, আপনি যদি কোনো অর্থ অবৈধ উপায়ে অর্জন করেন তাহলে সেই অর্থ যত জায়গায় হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করবেন, এটা মানি লন্ডারিং। এবার বুঝা গেছে? 2 লাইনে বলে দিলাম, আবার বলি। আপনি যদি কোনো অর্থ অবৈধ উপায়ে অর্জন করেন তাহলে সেই অর্থ যত জায়গায় হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করবেন, এটা মানি লন্ডারিং। নতুন সংজ্ঞা, নতুন করে শিখতে হবে। এভাবে কিন্তু আছে। এটা হলে একভাবে কিভাবে মানি লন্ডারিং হলো, যে অবৈধ উৎস যদি আপনি বিভিন্ন জায়গায় লেয়ারিং করেন। আরেকটা আছে, উৎস যদি বৈধ হয় কিন্তু হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর, লেয়ারিংটা যদি অবৈধ হয়, এটাও মানি লন্ডারিং। অর্থাৎ ধরেন আপনার টাকা ছিল বৈধ, বাট আপনি একজনকে অস্ত্র কিনতে টাকা দিচ্ছেন, অবৈধ অস্ত্র কিনতে, এবার মানি লন্ডারিং। অর্থ ছিল বৈধ, আপনি জঙ্গিবাদের টাকা জোগান দিচ্ছেন। অর্থ ছিল বৈধ, আপনি হত্যাকাণ্ডে দিচ্ছেন। মানে এমন কিছু রাষ্ট্রবিরোধী কাজে আপনি টাকা অর্থায়ন করছেন, এটাও কিন্তু মানি লন্ডারিং। যে কারণে গণহারে এত মানি লন্ডারিং মামলা হচ্ছে, এটা নতুন। এখন কথা হচ্ছে, আমাদের ব্যবসাটা নাকি অবৈধ ব্যবসা ছিল। এমএলএমের কোনো আইন ছিল না, যেহেতু এমএলএম পদ্ধতিতে আমি লেনদেন করছি, আর সেই লেনদেনের থেকে আপনাকে কমিশন দিছি, আমি বেতন নিছি, আমি ঈদ বোনাস দিছি, কর্মচারীকে ঈদ বোনাস দিছি, এখন সব মানি লন্ডারিং। তখন আমাদের বিচারক সাহেব বললেন যে তাইলে রফিকুল আলম তো টাকা নিয়ে এসে একা এইভাবে বেতন নেয়নি, 3000 কর্মচারী ছিল, 17 লক্ষ লোক কমিশন নিছে, ওদেরকে আসামি করেন নাই কেন? বলছে এত লোকের আসামি করলে মামলা দুর্বল হয়ে যায়, এই জন্য মামলা দুর্বল হবে দেখে সবল রাখার জন্য সবাই আসামি করেন। যে কারণে দেখেন অদ্ভুত ব্যাপার, শেয়ার হোল্ডার কিন্তু সবাইকে আসামি করেন, বেছে বেছে 12 জনকে করছে, 12 জন না 19 জনকে আসামি করছে। কারণ একটাই, আমরা অবৈধ পদ্ধতি, এমএলএম নামক পদ্ধতিতে অর্থ উপার্জন করে এটাকে বেতন, ভাতা, কমিশন ইত্যাদি। আমার কথা বিশ্বাস করার দরকার নাই। আমার এখান থেকে আপনি উঠে গিয়ে আমাদের বিরুদ্ধে যে এজাহার ছিল মামলার, সে এজাহারটা করে দেখবেন আমার কথার সাথে মিল পাবেন, একদম পরিষ্কার লেখা। এমএলএম নামক অবৈধ পদ্ধতিতে সমিতির শেয়ার বিক্রি করে রফিকুল আমিন সঙ্গীয় পরিচালকগণ বেতন, ভাতা, কমিশনের ইত্যাদির ছদ্মাবরণে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করেছে। এই হচ্ছে মানি লন্ডারিং। তাহলে অপরাধটা খুবই পিকুলিয়ার। এইটা অপরাধটা আসলে বোঝার জন্য আমাদেরকে অনেক তফসিল করতে হবে, অনেক বয়ান করতে হবে।
তাহলে ইয়েটা বোঝা যাবে। কিন্তু তার মানে কি দেখেন, এই জিনিসটা ছিল এজাহারে লেখা। আর কিছু গণমাধ্যম করছে কি, সবসময় প্রচার করছে অর্থ আত্মসাতের মামলা, অর্থ আত্মসাতের মামলা। আত্মসাৎ করলেন কোথায়? আপনি কি মনে করেন ডেস্টিনির ভাণ্ড কি উদাম ছিল যে যে কেউ চাইলো আত্মসাৎ করে নিয়ে গেল? যে কারণে জেনারেল হারুনের মতো, মরহুম জেনারেল হারুনের মতো লোকেরও কিন্তু 12 বছরের সাজা দেওয়া হয়েছে। আপনাদের কি মনে হয়? তর্কের খাতিরে ধরে নিলাম আমি হোসেন হইতেই পারি নবী, তো জেনারেল হারুনে 12 বছর দিছে কেন? তাহলে বুঝতে হবে অন্তত এই লোকটা সম্বন্ধে আমি আপনাকে সার্টিফাই করতে পারি। আমাদের পরিচালকদের মধ্যে আমার দেখা অনেকের মধ্যে সে একজন সৎ ব্যক্তি ছিলেন আর্থিকভাবে, যে কোনোদিন ডেস্টিনি থেকে 1 লাখ টাকা অনৈতিকভাবে অবৈধভাবে, তো যে লোক 1 লাখ টাকা অবৈধভাবে নেয় নেই, বিগত সরকার তাকে 12 বছর সাজা দিচ্ছে, তো আপনার কি মনে হয় সে অপরাধী ছিল? কখনো না। ওই যে প্যাসে ফেলা দিচ্ছে মানি লন্ডারিং। আমি কিন্তু এটা নিয়ে তর্ক করছি। আমি কইছি যদি আমরা মানি লন্ডারিং করে থাকি, আপনারা দুজনে মানি লন্ডারিং করছেন। বলে কিভাবে? আমি এই টাকার থেকে সরকারের 420 কোটি টাকা, 410 কোটি টাকা ট্যাক্স দিচ্ছি, অবৈধ টাকা, তো একবার স্থানান্তর হয়েছে। সেখান থেকে টাকাটা NBR থেকে আপনাদের এই সংস্থাতে স্থানান্তর হয়েছে, তো একবার স্থানান্তর এখানে হস্তান্তর হয়েছে, এরপরে আপনার অ্যাকাউন্টে বেতন হিসাবে ঢুকছে, এটা রূপান্তর হয়েছে। আপনি মানি লন্ডারিং এর আওতায় অভিযুক্ত। হাসে, তো আপনি তো অনেক ভালো কথা বলতে পারেন। আমি আপনার কি মনে হয়? তখন তাদেরকে আমি একটা গল্প শুনেছি। আমি আপনি আমাকে বোকা পাইছেন? আপনি যেভাবে মানি লন্ডারিং বানাচ্ছেন এইভাবে এক গল্প শুনেন। বলে কি? একবার এক মহিলার বাসায় একা পাইয়া পুলিশ ঢুকছে। পুলিশ ঢুকে এসে বলতেছে এরকম আপনার বাসায় অবৈধ জিনিসপত্র আছে, তল্লাশি করবো। সে কিন্তু আসলে সাথে করে একটা ইয়ে নিয়ে আসছে, ওই জাল নোট ছাপানোর একটা ব্লক নিয়েছে, মানে তারা ফাঁসাবে আর কি। তো কোন ফাঁকে ধরে আলমারির ভিতরে ঢুকে রাখছে, ঢুকে রাখা তল্লাশি করতেছে বলে এই পাওয়া গেছে। আপনার বিরুদ্ধে অভিযোগ ইয়ে করা হলো, আপনি জাল টাকা ছাপানোর জিনিস রাখছেন, যন্ত্রপাতি রাখছেন, আপনাকে ধরে নিয়ে যাবেন। মহিলা বলে থামেন, জাল টাকা পাইছেন? কয় না। জাল টাকা ছাপাইতে দেখছেন? কয় না। তো পাইছেন কি? বলে যে আমি পাইছি জাল টাকা ছাপানোর যন্ত্রপাতি পেয়েছি। আমি থামেন, তাইলে আপনাকে একটা কথা বলি। বলে কি? আপনার বিরুদ্ধে আমি ধর্ষণের মামলা করব। বলে কিভাবে? বলে আপনার কাছে ধর্ষণের যন্ত্রপাতি পাওয়া গেছে। যন্ত্রপাতি পাইলেই কি মামলা করতে হয়? মানে কি আশ্চর্য! মানি লন্ডারিং মনে মনে বানাই দিচ্ছে ইচ্ছা করে। যাই, এটা নিয়ে অনেক তর্ক করছি। আমি বলছি শোনেন, একদিন হলো আমরা এই জেল থেকে বাইরে হবো, মাননীয় হাইকোর্টের কাছে যাব এবং প্রমাণ হবে আমরা নির্দোষ। সেই দিনের জন্য অপেক্ষা করেন। বলে কি করবেন? মারবেন? আমি মারবো বলে নিত। বলছি অপেক্ষা করেন। যে মিথ্যা অপরাধে আমাদেরকে সাজা খাটাইছেন, একই অপরাধকে রিভার্স করে দরকার হলে আইন প্রতিষ্ঠা করবো, ন্যায্য আইন প্রতিষ্ঠার জন্য দরকার হলে রাজনীতি করবো। তখনই বলছি যে প্রয়োজনে রাজনীতি করব, আইন প্রতিষ্ঠা করব এবং আপনাদেরকে সাজা দেওয়া হবে, ছাড়া হবে না কাউকে। এত সহজে আমরা গলার মতো না। মনে করেন না যে আমরা বুড়িগঙ্গার নদী দিয়ে নৌকা বাইয়া ঢাকা শহর চলে এসেছি। বলে কি করবেন? আমি আপনাদের কখনো ঢাকা শহরের চেহারা দেখেন না। যখন আমি ঢাকা শহরে জন্ম নিয়েছি, মনে করেন না যে আমি ভাইসে আসছি। আমরা অনেক কঠিন ছিলাম, কিন্তু একটা সহজে ভেঙে পড়ি নেই আমরা। তো এই যে এখন যে কথাটা বলছে দুদক আমাদেরকে দুর্নীতিবাজ, আমাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা ছিল না। আরে বাবা, দুর্নীতির মামলা সাজা তখন 7 বছর। দুর্নীতির মামলায় সাজা 7 বছর। আমাদের মরহুম সাবেক খালেদা জিয়ার 7 বছর সাজা দিচ্ছে, নিচের করে দেখেন নেই। তারপরে একটা হাইকোর্টে মিটারে বাড়ায় 10 বছর করছে। ওনাকে সর্বোচ্চ সাজা 7 বছর দিচ্ছে, কারণ দুর্নীতির মামলায় তখন সর্বোচ্চ সাজাই ছিল 7 বছর। তা আমাদের বিরুদ্ধে যদি দুর্নীতির মামলা হতো তাহলে তো সাজা দিত 7 বছর, 12 বছর দিল কেন? এটা বুঝতে হবে। তার মানে এটা দুর্নীতির মামলা হবে, কারণ আমরা দুর্নীতি কার সাথে করবো? এটা মানি লন্ডারিং মামলা। তাও কিভাবে করছে? 12 সালে যে আইন করছে সেই আইনে করছে, অথচ অভিযোগটা করছে কিন্তু 12 সালে। আর অপরাধগুলো দেখাচ্ছে 9, 10, 7, 8, 9, 10, 11। মানে অপরাধ করছি আগে আর সাজা দিচ্ছে নতুন আইনে। সেখানে একটা ডিসপিউট বাই করছি আমরা, এগুলো নিয়ে ধরেছি আমি। যাই হোক, আমি আপনাদেরকে বলবো, যারা এখন আমরা প্রতারণা করেছি, টাকা মেরে দিয়েছি, টাকা দিয়ে রাজনীতি করতেছি, যারা এটা বলতেছে, এটা সম্পূর্ণ বানোয়াট, মন গড়া এবং অবশ্যই উদ্দেশ্য প্রণোদিত। কোনো মতলব আছে, বদ মতলব রেখে এগুলো বলতেছে।
বিনিয়োগকারী অর্থাৎ আপনারা যারা বিনিয়োগ করেছেন তারা নির্দিষ্ট মানি রিসিটের মাধ্যমে কিন্তু টাকাটা দিচ্ছেন কোম্পানির বরাবর। সুতরাং কোনো পরিচালক কিন্তু টাকা নেয়নি, কোনো কর্মচারীও হাত দিয়ে টাকাটা ধরে নেয়, তারা নিচে আপনাকে মানি রিসিট দিয়ে দিচ্ছে। টাকাগুলো অনেকে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে জমা দিচ্ছেন। সুতরাং কোম্পানির টাকা দিবে বর্তমান কর্তৃপক্ষ, সেটা আমির হোসেন হলেও দিতে হবে, আবু হাবু বকুল মুকুল হলেও দিতে হবে। বর্তমান কর্তৃপক্ষ কিন্তু আপনাদের টাকা ফেরত দিতে হবে। আমাদের দেয়া মিথ্যা সাজা মামলার বিরুদ্ধে আমরা মহামান্য হাইকোর্টে আপিল করেছি। আপনারা জানেন সে আপিল অ্যাকসেপ্ট হয়েছে এবং এটা শুনানির অবস্থা আছে। তাই আমরা এখন সাজাপ্রাপ্ত এই তকমা দিয়ে বক্তৃতা দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ যতক্ষণ পর্যন্ত একজন আইনমন্ত্রী বলেছেন এবং একজন আইনজীবী বলেছেন, যতক্ষণ পর্যন্ত মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চূড়ান্ত রায় নিষ্পত্তি হবে না হয়ে একজন লোক কনভিক্টেড এটা না হবে, ততক্ষণ তাকে সাজাপ্রাপ্ত বলা যাবে না। ইভেন আপনারা খেয়াল করেন বিগত সরকারের আমলে, আমি এটাও বলবো, বিগত সরকারের আমলে যত লোকের সাজা দেওয়া হয়েছে সব উদ্দেশ্য প্রণোদিত, সব অবৈধ। তার প্রমাণ হচ্ছে দেখেন, বিগত সরকার পালায় যাওয়ার পরে যাদেরকে ফাঁসি দিচ্ছে এরা বের হয়ে যায়নি, যাদের লাইফ সাজা দিচ্ছে তারা বের হয়নি, তাহলে তারা কি সাজাপ্রাপ্ত ছিল? বিগত সরকার যতজন, আমি তো বলবো এটা করা উচিত ছিল এইভাবে, বিগত সরকারের আমলে যত হত্যা মামলা, যত অবৈধ মামলা করে মানুষকে জেল সাজা দিয়েছে, আমি হলে করতাম কি, আমি যদি সেই জায়গায় থাকতাম আমি সবাইকে মামলা মুক্ত করে দিতাম, কারণ এই মামলাগুলো ছিল অবৈধ, উদ্দেশ্য প্রণোদিত, পারমানেন্ট। তাইলে কিন্তু সত্যিকারের আমাদের বিপ্লবের সার্থকতা আসতো। আপনারা সবাই যারা দুর্যোগকালীন সময়ে, দুর্যোগের আগে এবং দুর্যোগের সময় আপনারা আপনাদের আপলাইন, পিএইচডি, ডায়মন্ড বা অনেকের কাছে টাকা দিয়েছেন। টাকা কেন দিয়েছেন আমি শুনেছি, বলা হয়েছে রফিকুল আমিনের রক্ত দরকার, রফিকুল আমিনের রক্ত দরকার, জামিন দরকার। এই সমস্ত মিথ্যাচার করে যারা টাকা নিয়েছে তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা আমাদের বরাবর পিএইচডি ফোরামের মাধ্যমে কিন্তু সমস্ত প্রতিবেদন দিবেন, অভিযোগ দিবেন এবং নাম উল্লেখ করে দিবেন কিন্তু, কারণ আমি আপনারা নাম উল্লেখ করে লিখলে আপনাদের এই জিনিসটাকে সাক্ষ্য হিসাবে ধরে আমি মামলা করে দেবো, ফৌজদারি মামলা, যে আমার নাম বিক্রি করে অমুকে টাকা নিচ্ছে, 420, 46, 419, 416 সব ধারা, এগুলো আমি মামলা করব, যে আমার নাম বলে মিথ্যা কথা বলে টাকা নেওয়া হয়েছে এবং সাক্ষী হচ্ছে ওনার বক্তব্য, আপনাকে সাক্ষী রাখবেন। আপনারা দয়া করে আমার কাছে এগুলো পাঠাবেন এবং এটা পিএইচডি ফোরামের মাধ্যমে পাঠাবেন। এখন আসি, আমি একটা ইম্পর্টেন্ট কথা আপনাদের কাছে বলতে চাই, যারা আমরা আমার সাথে সেই দুর্যোগকালীন সময় ছিলেন, বিশেষ করে যে 5-6টা সংগঠন আছে, এই 5-6টা সংগঠন আমাদের সাথে ছিল, তারা সহ আরও যারা ব্যক্তিগতভাবে সহযোগিতা করছেন সংগঠনের বাইরে, অনেকে আছে সংগঠনে যান নাই, ব্যক্তিগতভাবে এসে সহযোগিতা করছেন, পাশে দাঁড়াইছেন। ওই যে বললো, আমার কাছে একটা বাচ্চা শিশু আসছে, তার 4-8 টাকা জমার একটা ছিল, ব্যাংক ছিল, ওই পুরা টাকা একটা ঝুড়িতে করে, সব খুচরা টাকা, আমার যতদূর মনে পড়ে আমি টাকাগুলো খরচ করে রেখে দিয়েছি, এখন স্মৃতি হিসাবে আমি এটা রেখে দিয়েছি ওই বাচ্চাটাকে দেখার জন্য। ওই বাচ্চা নিশ্চয়ই এখন অনেক বড় হয়েছে, আমার জন্য কেউ আমাকে রক্ত বিক্রি করেও টাকা দিচ্ছে, কথা সত্যি। আমি খুব ভয় পেয়ে গেছি, আমি বলছি পাগলামি কেন করছে, কি দরকার ছিল, এরা আমাকে ঋণী করে ফেলেছে। আমার সেই সময় আসছে, সঠিক সময়ে আপনাদেরকে সঠিক মূল্যায়ন করার। আমরা একটা প্ল্যান করেছি যে আমরা একটা আপনাদের এই সংগঠনগুলো এবং যারা আপনাদের সাথে এই লেনদেনগুলো করেছে তাদের মাধ্যমে আপনাদের নাম, ঠিকানা, আপনাদের যে অর্থ সহযোগিতা, এগুলো একটা অ্যাসেসমেন্ট করে আপনাদেরকে বিভিন্ন পর্যায়ে পদায়ন করব, মূল্যায়ন করব, পদক দেব এবং আপনাদেরকে বিশেষভাবে পরিচিতি দেব যে এরা কারা। এরা হচ্ছে ডেস্টিনি যোদ্ধা, ডেস্টিনি ওয়ারিয়ার, ডেস্টিনি সৈনিক। এইভাবে আপনাদেরকে ইনশাল্লাহ মূল্যায়ন করব। আর যারা ব্যক্তিগতভাবে আমার নাম করে এই বিগত সময়ে টাকা উঠেছে, এদের সবাইকে ইনশাল্লাহ আপনাদের প্রতিবেদনের উপরে ভিত্তি করে আইনের আওতায় নেওয়া হবে।